যেখানে কিনা সম্পূর্ণ সেশনে একটা করে ভিডিও আসবে এবং ওটার একটা ফুললি এক্সপ্লেনেশন আমরা এখানে পড়াশুনো করব, যে তার এক্সপ্লেনেশন পুরোটা কি হতে পারতো, বা ওই যে ভিডিওটি আছে সেটাতে জাস্ট জিসটাকে, মূল জায়গাটাকে বুঝিয়ে নেওয়া, এবং তারপরে আমরা মূল জায়গা থেকে একটু বেটার ম্যানারে সমস্ত কিছুকে শিখব। যেমন আজকের নোটটা আমি তৈরি করেছি টোটালটাই ফান্ডামেন্টালের একদম ইনডেপথ থেকে, কনসেপ্ট থেকে তৈরি করেছি। আর অনেকেরই ইংলিশে অসুবিধে, তাদের জন্য আমি বাংলাতেও রেখেছি। ঠিক আছে, যারা যারা তোমরা ক্লাসটিকে করবে, যারা যারা আমাদের এই যোদ্ধা ব্যাচে যুক্ত আছো, তোমরা দেখবে তোমাদের অ্যাপের মধ্যে এই বাংলার নোটটিও সাথে সাথে অ্যাটাচ হয়ে যাবে আজকে। ঠিক আছে, ক্লাসের পরেই দেখবে সেটা অ্যাটাচ হয়ে যাবে। ইভেন তোমরা এটাকে চাইলে পরে তোমাদের মতো করে আরেকবার চাইলে দেখে নিতে পারবে। ওকে, যেহেতু টোটালটাই অ্যাপ বেসিসে রয়েছে, তাই অ্যাপের ভিত্তিতেই টোটাল ক্লাসটা আমাদের হচ্ছে এবং অ্যাপের ভিত্তিতেই টোটাল ক্লাসগুলো হবে। এর বাইরেও আরও ধরে নিচ্ছি যে আরও জায়গা থাকবে যেগুলোতে কিনা আমরা বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত ওই একটা 1 টাকার কনসেপ্ট আছে ওটাকে করে নাওনি, ওটাকে করে নিও। তাহলে 1 টাকার ওই জায়গাটাকে করে নিলে তাহলে তোমাদের একদম সম্পূর্ণটা ফুললি ডিটেলসে দেখাবে। ঠিক আছে, ওকে। তো আমরা যেটা পড়ছিলাম, আমরা শুরু করেছিলাম ফান্ডামেন্টাল রিসার্চ নিয়ে। যেই জায়গাটাকে আমরা পড়া শুরু করেছিলাম সেটি হচ্ছে যে ফান্ডামেন্টাল রিসার্চটা কী, এই ধরনের বিষয়গুলোকে, ছোট ছোট জায়গাগুলোকে আমরা কভার করেছি। আমাদের যে ক্লাসটি করেছিলাম আমরা, একটা ওভারঅল সবার প্রেক্ষিতে যে ক্লাসটি করেছিলাম, একদম ওপেন টু অল ছিল যেটা, সেখানে মূলত আমরা বুঝেছিলাম যে ফান্ডামেন্টাল রিসার্চটা কী। এবার বিষয়টা হচ্ছে যে ফান্ডামেন্টাল রিসার্চের বেস জায়গাটাকে আমরা ধরার চেষ্টা করেছি যে এটা আমরা শুধুমাত্র এটার জন্য করি না যে আমাকে কিছু প্রমাণ করতে হবে। ফান্ডামেন্টাল রিসার্চটা এর জন্যই করা হয় যে কিছু প্রমাণ করা নয়, বরঞ্চ প্রমাণ করার থেকেও বড় কথা হচ্ছে এখানে আমরা প্রবলেমটাকে বোঝার জন্য করি। এইটুকু আমি তোমাদের পড়িয়েছিলাম। এবার ইন ডিটেলে আজকে আমি ঢোকার চেষ্টা করব। বলছি ফান্ডামেন্টাল রিসার্চ অফেন টার্মড অ্যাজ বেসিক, এটাকে আমরা বেসিক রিসার্চও বলি, পিওর রিসার্চও বলি, ইজ দ্য কর্নারস্টোন অফ সায়েন্টিফিক ইনকোয়ারি। বলেছে এটা এক প্রকার বলতে পারি আমরা সায়েন্টিফিক ইনকোয়ারি। একটা সায়েন্টিফিক ওয়েতে আমরা বিষয়কে বোঝার চেষ্টা করি বা ইনকোয়ারিটাকে করার চেষ্টা করি। আমি যদি একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই তাহলে দেখবে তোমাদের ক্ল্যারিটি আরও বেশি আসবে। বিষয়টা এই ধরনের, ধরে নিচ্ছি যে আমি চাইছি একটা প্রপার রিসার্চ করতে, যেটা আমি যেই উদাহরণটা তোমাদের মোবাইল ফোন দিয়ে আমি ওই যে ভিডিওতেও দিয়েছিলাম, আমি চাইছি একটা মোবাইল ফোনকে কেন্দ্র করে আমি একটি রিসার্চ করতে, যে কোন মোবাইল ফোনটা সবথেকে বেস্ট, বা কোন মোবাইল ফোনটা এখনকার সময় সবথেকে ভালো। এখন যদি আমি রাইট নাও যদি আমি একটা মোবাইল ফোন কিনতে যাই, তাহলে কোন মোবাইল ফোনটা ভালো। তাহলে এখানে আমি দেখো ওই মোবাইল ফোনটাকে কেনার জন্য, ভালোভাবে বুঝবে, ওই মোবাইল ফোনটাকে জাস্ট কিন্তু যেন তেন প্রকারণও কিন্তু আমি করছি না। ওটাকে কেনার জন্য আমি আমার তরফ থেকে বেস্ট থেকে বেস্ট ওয়েতে সেটাকে একটু ছোটো মোটো একটা রিসার্চ করে দেখার চেষ্টা করছি, একটু খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছি। ঠিক আছে, যেটা আমাকে ইমিডিয়েট কিন্তু একটা কোনো বেনিফিশিয়াল দিচ্ছে না, ভালোভাবে বুঝবে। ফান্ডামেন্টাল রিসার্চে আমরা কিন্তু ইমিডিয়েট বেনিফিশিয়াল পাই না। ফান্ডামেন্টাল রিসার্চে এমন হয় না যে আমি একদম ইমিডিয়েটলি কিছু পেয়ে গেলাম, বা ইমিডিয়েটলি আমার হাতে কিছু চলে আসলো, বা ইমিডিয়েটলি আমার কাছে সম্পূর্ণটা ডিটেলসটা কভার হয়ে গেল। এটা কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চে হয় না। ক্লিয়ারলি মাথায় রাখবে, ফান্ডামেন্টাল রিসার্চে আমরা মূলত লং টার্মের জন্য কিন্তু ভাবি। আমরা এটা আশা নিয়ে ফান্ডামেন্টাল রিসার্চ করি না যে আমি সাথে সাথেই অনেক কিছু পেয়ে যাব। এই আশার জন্য আমরা ফান্ডামেন্টাল রিসার্চ করি না। তাহলে কিসের জন্য করি, কোন পয়েন্ট অফ ভিউতে করি? তাহলে আমরা ফান্ডামেন্টাল রিসার্চটাকে এই পয়েন্ট অফ ভিউতেই করি যে আমি প্রবলেমটাকে আরও ভালোভাবে জানি, আমাকে প্রবলেমটাকে আরও ভালোভাবে জানতে হবে, প্রবলেমটাকে আমি আরও বেটার ম্যানারে জানবো, তবেই তো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। তো এই জায়গাগুলোর জন্য কিন্তু ফান্ডামেন্টাল থাকে। ওর জন্য বলেছি ইট ইজ এক্সপ্লোরেশন অফ আন্ডারলাইং প্রিন্সিপাল অ্যান্ড মেকানিজম অফ ফিনোমেনা উইদাউট এনি ইমিডিয়েট কমার্শিয়াল অর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ইন মাইন্ড। বলেছে যে আমি বাস্তবে ওটাকে কীভাবে অ্যাপ্লাই করব সেটা আমার ব্রেনের মধ্যে কিন্তু আমি কোনোভাবেই, বা মাইন্ডের মধ্যে কোনোভাবেই ওটার ইমপ্লিকেশনটাকে ভেবে আমি ফান্ডামেন্টাল রিসার্চ করি না। আমি জাস্ট এটা ভাবি যে এইটাকে আমি বেটার ম্যানারে আর কতটা ইনক্রিজ করতে পারি, এটাকে বেটার ম্যানারে আর কত এটাকে ভাবতে পারি, বা এটাকে বেটার ম্যানারে আর কতটা পরিমাণে আমি এমনটা ধরতে পারি যে এখান থেকে আরও বেটার তথ্য আমি নিয়ে আসতে পারবো। যেমন মোবাইল ফোনটা কিনছি, মোবাইল ফোনটা যখন আমি কিনে ফেলবো তখন তো ওটা কিনে ফেলাম,
ওটা হয়ে গেল অ্যাপ্লাইড রিসার্চ। ফান্ডামেন্টাল রিসার্চ হচ্ছে ওই কিনে ফেলার আগের মুহূর্তটুকু, ঠিক আছে? তো এই যে আমি বলছি কিনে ফেলবো, ওটা হয়ে যাচ্ছে অ্যাপ্লাইড। আর ফান্ডামেন্টাল হচ্ছে কিনে ফেলা পর্যন্ত, যতক্ষণ না আমি মোবাইল ফোনটা কিনেছি ততক্ষণ পর্যন্ত আমি ওই ফোনটা আমার কেনা উচিত কিনা, ওই ফোনটার কতটা আমি সুবিধে পাবো, ওই ফোনটার কি কি অ্যাসপেক্ট রয়েছে যেগুলো কিনা সঠিক বা ভালো, এইগুলো নিয়ে আমি ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে আমি ক্রমশ স্টাডি করছি, ক্রমশ সেই জায়গাগুলোকে ধরার চেষ্টা করছি। এইটাকে বলা হয় মূলত ফান্ডামেন্টাল রিসার্চ। এবার অনেকেই তোমরা জাস্ট ওই ধরে নাও যে একটু বইপত্রতে পড়ো এবং ফান্ডামেন্টাল রিসার্চকে তোমরা এই ভিত্তিতেই ভেবে নাও যে ফান্ডামেন্টাল রিসার্চ মানেই এটা, বা ফান্ডামেন্টাল রিসার্চ মানেই এটা হলেই ফান্ডামেন্টাল রিসার্চ হয়ে যাবে। বিষয়টা কিন্তু সেটা নয়। ফান্ডামেন্টাল রিসার্চ মানেই জাস্ট ওই একটা বিষয়কে কেন্দ্র করে যে শুরুর দিকে যে রিসার্চ করি, যেমন অনেক ইনস্টিটিউশন বা অনেক জায়গাতে তোমরা শোনো, তোমাদের এইভাবে বোঝানো হয় যে শুরুর দিকে যে রিসার্চটা করি ওটাই ফান্ডামেন্টাল। কিন্তু এইভাবে মনে রাখবে না, কারণ শুরুর দিকে আমরা এক্সপ্লোরেটরিও করি, তাহলে ওটাকে তাহলে কেন ফান্ডামেন্টাল বলছি না? কারণ আছে তো। ফান্ডামেন্টালে আমরা ইনডেপথ আকারে বড় বড় এসপেক্টকে একটা নির্দিষ্ট নলেজের ফরমেশনে নিয়ে এসে ওটাকে ধীরে ধীরে আনকভার করি, ধীরে ধীরে সেই জায়গাগুলোকে ধরার চেষ্টা করি। আদার হ্যান্ড যদি আমরা এক্সপ্লোরেটরি বলি, এক্সপ্লোরেটরিতে কিন্তু ওটা হয় না। এক্সপ্লোরেটরিতে হয় যেটা আমরা একটা শর্ট সিনারিওতে, খুবই শর্ট টাইমের মধ্যে বা একটা কোনো শর্ট স্কেলে আমরা সেটাকে স্টাডি করি, গো থ্রু করি, ওটাকে একদম ডিপলি স্টাডি করি। তো ওই জায়গাগুলো এক্সপ্লোরেটরিতে চলে আসছে, যেটা কিনা টোটালটাই শর্ট ফরমেশন হয়। আবার শব্দটা আমি ব্যবহার করছি কিন্তু শর্ট ফরমেশনে হয়, ঠিক আছে? তো অন্যদিকে যদি আমরা ফান্ডামেন্টাল রিসার্চকে দেখি, ফান্ডামেন্টাল রিসার্চ কিন্তু শর্ট ফরমেশনে হয় না। কি বললাম? আবার রিপিট করছি, ফান্ডামেন্টাল রিসার্চ কিন্তু শর্ট ফরমেশনে হয় না। ফান্ডামেন্টাল রিসার্চ তাহলে কিসের ফরমেশনে হয়? মাথায় রাখবো আমরা, ফান্ডামেন্টাল রিসার্চ একটা আমার প্ল্যানিং আছে, যে আমার একটা ধারণা আছে যে আমি আমার রিসার্চটাকে এই পর্যন্ত নিয়ে যাব, বা আমি আমার রিসার্চটাকে এই জায়গা পর্যন্ত পুশ করব। এই যে আমার একটা ধারণা আছে, যে প্ল্যানিং আছে, যে এই জায়গা পর্যন্ত পুশ করব, এই জায়গা পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো, এইগুলো কিন্তু আমাদের ফান্ডামেন্টালে থাকে। ওর জন্য কোনো সময়ের জন্যই পরীক্ষাতে যদি দেখো লেখা থাকে যে ফান্ডামেন্টাল একটা শর্ট ফরমেশনের জন্য হচ্ছে, না, শর্ট ফরমেশনে কিন্তু নয়। এগুলো হচ্ছে ভেতরের জায়গা, যেগুলোকে আমাদের একটু হলেও আইডেন্টিফাই করতে হবে, একটু হলেও ওই জায়গাগুলোকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি কী বলতে চেয়েছে। এরপরে আরেকটা বিষয় যেটা এখানে রয়েছে, বলছি এখানে যদি দেখি আমরা, বলেছে ইট ইজ অ্যান এক্সপ্লোরেশন অফ এ আন্ডারলাইং প্রিন্সিপাল অ্যান্ড মেকানিজম অফ ফিনোমেনা উইদাউট ইমিডিয়েট কমার্শিয়াল আর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ইন মাইন্ড। যেটা তোমাদের একটু আগে আমি ডিটেলসে বোঝালাম, যে আমি কোনো প্রকারভাবে প্র্যাকটিক্যালি বা ইমিডিয়েট মানে সেটাকে একদম, একটু দাঁড়াও, হ্যাঁ, ঠিক আছে। তো যেটা আমি বলছিলাম, তাহলে ফান্ডামেন্টাল রিসার্চে আমরা কি করি? আমরা কোনো প্রকার ইমিডিয়েট কিন্তু অ্যাপ্লিকেশন করি না। আবারও বলছি, বারবার বলছি, ইমিডিয়েট অ্যাপ্লিকেশন শব্দটার সাথে একটু সচেতন থাকবে। এটা দিয়ে কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু একটু গুলিয়ে দেয়, একটু প্রবলেম তৈরি করে। বলছি দ্য প্রাইমারি অবজেক্টিভ ইজ টু এনহ্যান্স আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। বলেছে এখানে তাহলে প্রাইমারি অবজেক্টিভস কি, মূল উদ্দেশ্য কি ফান্ডামেন্টাল রিসার্চের? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, এটা এই অর্থে করা হয়, ওই অর্থে করা হয়, বা এই অর্থে করা হয় না, যেটাই হোক, তাহলে মূল উদ্দেশ্যটা কি আমাদের ফান্ডামেন্টাল রিসার্চের? আমরা যদি বোঝার চেষ্টা করি যে আমাদের মূল উদ্দেশ্যটা তাহলে কি থাকছে ফান্ডামেন্টাল রিসার্চের, এই জায়গাটাকে একটু বুঝতে হবে। তাহলে এক কথায় মাথায় রাখবে, আমাদের ফান্ডামেন্টাল রিসার্চের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বাড়ানো। আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে কতটা এনহ্যান্স করতে পারছি বা কতটা বাড়াতে পারছি, এই জায়গাটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রিসার্চের মধ্যে উঠে আসে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ফান্ডামেন্টাল রিসার্চের মূল উদ্দেশ্য কী, তো ফান্ডামেন্টাল রিসার্চের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল যেটা আছে, যেই লেভেলটা আমরা জানি বা যেই সম্পর্কে আমরা অবগত থাকি, সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে যতটা পরিমাণ আমরা বাড়াতে পারি, যতটা পরিমাণ আমরা বাড়াবো তত বেশি বেটার ম্যানারে কাজ করবে। বলেছে এক্সপ্যান্ডিং দ্য বাউন্ডারিজ ইন এক্সিস্টিং সায়েন্টিফিক ফিল্ড। ফলে কী হবে, আমরা বাউন্ডারিজ থেকে বেরিয়ে গিয়ে আমরা নতুন নতুন বিষয়কে সায়েন্টিফিক ম্যানারে ধরতে পারবো। ঠিক আছে? কারণ কি, দেখো আমরা যখন একটা রিসার্চ করি, আমাদের নির্দিষ্ট একটা ওই গণ্ডির মধ্যে থেকে রিসার্চটাকে করতে হয়।
আমি যখন একটা রিসার্চ করছি আমাকে কি করতে হচ্ছে, একটা পার্টিকুলার গণ্ডির মধ্যে থেকে আমাকে ওই রিসার্চটা করতে হচ্ছে। ওকে, এবার এই গণ্ডি শব্দটা বলতে আমি কি করতে পারছি বা কি বলতে পারছি, গণ্ডি বলতে বেসিক্যালি বোঝাচ্ছে যে একটা পার্টিকুলার ম্যানারে, একটা নির্দিষ্ট ম্যানারে, একটা নির্দিষ্ট জায়গাতে জাস্ট আবদ্ধ হয়ে থাকা। ঠিক আছে, ফান্ডামেন্টাল রিসার্চে আমি জাস্ট একটা পার্টিকুলার ম্যানারে আবদ্ধ হয়ে গেছি, এটা হয়ে যাচ্ছে গণ্ডি। ঠিক আছে, তো এই জায়গাটা মূলত একটা মাথায় রাখবো আমরা, এখান থেকে এক ধাপ বেরিয়ে গিয়ে আমাদের বৃহত্তর অর্থে কিন্তু ভাবতে সহায়তা করে। দেখো, তুমি ধরে নিচ্ছি যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে রিসার্চ করছো, এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তুমি বারবার ভাবছো যে আচ্ছা এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যতটুকু আমি জানি, এই যে ডিফরেস্টেশন, কার্বন এমিশন, আচ্ছা এর বাইরেও কি কারণ থাকতে পারে যার ভিত্তিতে গ্লোবাল ওয়ার্মিংটা আরও বেশি ত্বরান্বিত হচ্ছে? এই যে তুমি যে নিজের থেকে যে একটা প্রশ্ন করছো এবং এই প্রশ্নের উত্তরকে খোঁজার জন্য তুমি তোমার একদম প্রাণপণ চেষ্টা করবে, তো বেসিক স্ট্রাকচারে কিন্তু এটাই আমাদের ফান্ডামেন্টালি আমরা ধরার চেষ্টা করি। এক কথায় প্রবলেমকে আমরা সলভ করি না এই রিসার্চে, যেটা আমি আমাদের ওই ভিডিওতেও বলেছিলাম। আমরা প্রবলেমকে সলভ করি না, বরঞ্চ প্রবলেমকে আরও বেটার ম্যানারে জানতে আমাদের সহায়তা করে এই ফান্ডামেন্টাল রিসার্চ। প্রবলেমকে আরও বেটার ওয়েতে জানতে সহায়তা করে আমাদের এই ফান্ডামেন্টাল রিসার্চ। সেই প্রবলেমকে সলভ করার উপরে কিন্তু গুরুত্ব দেয় না, প্রবলেমকে জানার উপরে গুরুত্ব দেয়। আবার তাহলে রিপিট করছি, তাহলে কি হচ্ছে, প্রবলেমকে সলভ করার উপর গুরুত্ব দেয় না, প্রবলেমকে জানার উপরে গুরুত্ব দেয়। প্রবলেমকে বেটার ম্যানারে জানতে মূলত এই ফান্ডামেন্টাল রিসার্চ কিন্তু কাজে লাগে, নাকি সলভ করার ওপরে। ওকে, তো এই বিষয়গুলো যেন আমরা ক্ল্যারিটি রাখি। এরপরে আমরা ঢুকবো ফান্ডামেন্টাল রিসার্চের কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, যেগুলোকে আমরা বলে থাকি, যে আমরা তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি আমরা ফান্ডামেন্টাল রিসার্চের মধ্যে। প্রথম একটা হচ্ছে কিউরিওসিটি ড্রাইভেন। বলেছে যে ফান্ডামেন্টাল রিসার্চ সবসময় মোটিভেট করে বাই দ্য কোয়েস্ট অফ নলেজ। দেখো, ফান্ডামেন্টাল রিসার্চ হচ্ছে নলেজটা সম্পর্কে তোমার বেটার কতটা আইডিয়া আছে, একটা পার্টিকুলার নলেজ সম্পর্কে তোমার কতটা আইডিয়া আছে, সেটা আমাদের ফান্ডামেন্টাল রিসার্চ ক্যারি করে। এবার এই যে নলেজটা, এই নলেজটাকে তোমার জানতে হলে তোমার মধ্যে তো একটা কিউরিওসিটি দরকার, কৌতূহল দরকার। তো একটা যখন আমরা রিসার্চ করি তখন আমাদের সেই রিসার্চটা তখনই সাকসেসফুল হয় যখন আমাদের সেই রিসার্চ সম্পর্কে ভেতরে একটা কৌতূহল জাগে, যে না এই রিসার্চটা যদি আমি করি তাহলে আরও বেটার থেকে বেটার ম্যানারে আমি কিছু হয়তোবা ভালো কিছু পাবো, তো ভালো কিছু হয়তোবা আমি আউটকাম নিয়ে আসতে পারবো। তো এই জায়গাগুলোকে, এই যে বেটার থেকে বেটার ম্যানারে ভালো কিছু আউটকাম নিয়ে আসার যে একটা আমাদের টেন্ডেন্সি বলো বা আমাদের চাহিদা বলো, সেইগুলো মূলত আমাদের সাহায্য করে এই ফান্ডামেন্টাল রিসার্চের পয়েন্ট অফ ভিউতে। ঠিক আছে, তো পরীক্ষায় যদি আমাদের কোনো কারণে বা কোনো এসপেক্টে যদি প্রশ্ন আসে যে ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে কোন বিষয়গুলোর উপরে গুরুত্ব দেয় বা কোন বিষয়গুলোর উপরে আমরা গুরুত্ব দিতে দেখি, তো আমরা যেন ক্লিয়ারিটি মূলত রাখতে পারি যে ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে সেই জায়গাতে আমাদের কিউরিওসিটির এসপেক্টগুলো কিন্তু উঠে আসে, কিউরিওসিটিক্যাল ওয়েগুলো আমাদের উঠে আসে, যেখানে কিনা আমরা মোটিভেটেড হই বিভিন্ন ভাবে নতুন কিছু করবার জন্য, নতুন কিছু ধারণাকে নিয়ে আসার জন্য, এবং নতুন কিছুকে পৃথিবীতে যেরকম ঘটছে বা পৃথিবীতে যা কিছু ঘটছে সেখান থেকে নতুনত্বকে সামনে নিয়ে আসার জন্য। এটাই হচ্ছে আমাদের কিউরিওসিটি ড্রাইভের। পরীক্ষায় কিন্তু আসে। ওকে, তো পরীক্ষায় যদি আমাদের কোনো কারণে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন করে দেয় যে আমরা ফান্ডামেন্টাল রিসার্চে কী করি বা ফান্ডামেন্টাল রিসার্চে কী হয়, তো আমরা যেন এক কথায় উত্তর দিতে এখন যেন একদম সক্ষম থাকি। ঠিক আছে, তো একটু আমাকে লিখে জানাও তো আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কি না, একটু আমাকে লিখে জানাবে আমার আওয়াজটা ক্ল্যারিটি আসছে কি না, আওয়াজে ক্ল্যারিটি এসেছে, মানে আটকে যাচ্ছে কি নাকি একদম ক্লিয়ার আছে, একটু আমাকে লিখে জানাও। ওকে, কোনো রকম আটকাচ্ছে না, তাই তো? ওকে, ঠিক আছে, দাঁড়াও তাহলে। এখানে একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কেন বলছে যে আটকাচ্ছে। আচ্ছা দাঁড়াও, একটু আমি দেখে নিই, একটু জাস্ট দাঁড়াও। হ্যাঁ, আমাকে 1 মিনিট সময় দেবে, একটু জাস্ট একটা জিনিস আমি একটু দেখে নেব, চেক করে নেব। ওকে, ঠিক আছে। ইউটিউবে হয়তোবা তোমরা অনেকেই দেখছো,
ইউটিউবে দেখো তো ক্লিয়ার আসছে কিনা আওয়াজ, যারা যারা ইউটিউবে ভিজিট করলে, ইউটিউবে দেখলে দেখো আওয়াজটা ইউটিউবে ক্লিয়ার আসছে কিনা সেই জায়গাটাকে একটু বলো। একটুখানি বলো আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা ইউটিউবে, যারা ইউটিউবে দেখছো। ওকে, একটু জাস্ট দাঁড়াও। ওকে, ঠিক আছে। বেশ, তো যেটা আমি পড়াচ্ছিলাম বা যেই জায়গাটাকে ধরার চেষ্টা করছিলাম, আশা করি তোমাদের ক্ল্যারিটি আসছে বা বিষয়টাকে তোমরা বুঝতে পারছো। তো যেটা বলছিলাম, তাহলে কিউরিসিটি আমাদের ফান্ডামেন্টাল রিসার্চ কী করে, আমাদের সেই কিউরিসিটিটাকে আনে, যেখানে কিনা আমরা একদম প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি বা প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে দেখার চেষ্টা করি, এবং আমরা একটা কৌতূহল বশতই বলো বা কৌতূহলটাকেই যতটা আমাদের এনকারেজ করে বিভিন্ন অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে, ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রেও সেই এনকারেজমেন্টটা আমরা দেখতে পারি। আরেকটা বড় পয়েন্ট যেটা আমাদের সামনে এখানে আসে, সেটা হচ্ছে থিওরিটিক্যাল ফোকাস। দেখো, ফান্ডামেন্টাল রিসার্চ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের উপর গুরুত্ব দেয় না, আগেও তোমাদের পড়িয়েছিলাম। তো আশা করি তোমাদের বিষয়টা সম্পর্কে ক্ল্যারিটি চলে এসেছে যে ফান্ডামেন্টাল রিসার্চ কিন্তু প্র্যাকটিক্যালের ওপর গুরুত্ব দেয় না। কিসের ওপর গুরুত্ব দেয়? থিওরিটিক্যালের ওপরে। ফান্ডামেন্টাল রিসার্চ সম্পূর্ণটাই থিওরিটিক্যাল এসপেক্টের উপরে গুরুত্ব দেয়, নাকি প্র্যাকটিক্যালের ওপরে। থিওরিটিক্যাল এসপেক্ট বলতে আমি এখানে কি বোঝাচ্ছি, বলছে দিস টাইপ অফ রিসার্চ এমফাসাইজ থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নিউ হাইপোথেসিস। নতুন হাইপোথিসিসকে গঠন করবার জন্য, নতুন হাইপোথিসিসকে থিওরিটিক্যালি নিয়ে আসবার ক্ষেত্রে কিন্তু, থিওরিটিক্যাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগায়। তো এখানে আমরা মাথায় রাখবো যে ফান্ডামেন্টাল রিসার্চ হচ্ছে নতুন নতুন আমাদের থিওরিকে এনেবল করে। একটা যদি সিম্পল ওয়ার্ডে যদি আমরা মাথায় রাখি, ফান্ডামেন্টাল রিসার্চ কী করে, আমাদের নতুন নতুন থিওরিকে এনেবল করে। নতুন নতুন কী করে? থিওরিকে এনেবল করে। নতুন নতুন থিওরি আমরা সে ফান্ডামেন্টাল রিসার্চের মাধ্যমে করার চেষ্টা করতে পারি, বা নতুন নতুন থিওরিগুলোকে আমরা বুঝতে পারি। তো এই ধরনের রিসার্চ হচ্ছে সবসময় থিওরিটিক্যাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী, কারণ থিওরিকে এনহ্যান্স করবার ক্ষেত্রে এই ধরনের রিসার্চ খুবই কাজে লাগে থিওরিকে বাড়াতে হলে। এবার এক কথায় যদি বলি, আমরা থিওরিকে রিফাইন করতে হলে, তাহলে এই ধরনের রিসার্চ আমাদের কাজে লাগে। কিন্তু হ্যাঁ, যদি থিওরিকে আমরা রিফাইন করতে না চাই, জাস্ট প্র্যাকটিক্যালি যদি আমি করতে চাই, যে আমার ধরে নিচ্ছি যে আমার থিওরিকে রিফাইনমেন্ট করার কোনো দরকার নেই, আমার দরকারই নেই থিওরির রিফাইনমেন্টের, তাহলে আমি শুধুমাত্র আমি প্র্যাকটিক্যালি ধরতে চাই, তখন আমি কিন্তু আর ফান্ডামেন্টাল রিসার্চ করব না, আমি তখন অ্যাপ্লাইড রিসার্চ করব। যখন আমি একদম প্র্যাকটিক্যালি সমস্ত কিছুকে ধরতে চাইছি, থিওরিটিক্যাল রিফাইনমেন্টের কোনো আমার রিকোয়ারমেন্ট নেই। ঠিক আছে? তো তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে আমাদের যে থিওরিটিক্যাল রিফাইনমেন্ট কখন হয় বা থিওরিটিক্যাল রিফাইনমেন্ট আমরা কখন দেখতে পারি, তো এক কথায় যেন আমরা উত্তর দিই, থিওরিটিক্যাল রিফাইনমেন্ট তখনই আমরা দেখতে পারবো যখন কিনা আমাদের ফান্ডামেন্টাল রিসার্চটা অ্যাক্টিভ থাকবে। আর থিওরিটিক্যাল রিফাইনমেন্ট তখন আমরা দেখতে পারবো না যখন বেসিক্যালি অ্যাপ্লাইড রিসার্চ কাজে আসবে। ঠিক আছে? এই থিওরিটিক্যাল রিফাইনমেন্ট নিয়ে প্রশ্ন যদি পরীক্ষাতে হয়, তাহলে আমরা ক্লিয়ারিটির সাথে এগুলোকে করতে পারবো, অবশ্যই করতে পারবো। এবার বলেছে যে এটা ইনভলভ থাকে রিগারিয়াস টেস্টিং অ্যান্ড রিফাইনমেন্ট অফ এক্সিস্টিং থিওরিজ। বলেছে নতুন নতুন যে থিওরিজগুলো আসে, সেটাকে একদম কঠোরভাবে ইনডেপথলি সেটাকে দেখা, যে এটার ভিত্তিতে আর কি কি নতুন আমি আনতে পারতাম, অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিয়েশন, নতুন কিছুকে বানানোর ওপরেও এটা কিন্তু গুরুত্ব দিচ্ছে। এটা হলো 2 নম্বর পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্টে আমরা দেখলাম যে
এখানে বেসিক্যালি রিসার্চারদের একটা কিউরিওসিটি তৈরি করে, কৌতূহল তৈরি করে নতুন নতুন কাজ করবার ক্ষেত্রে। এটা আমরা 1 নম্বর পয়েন্টে পেলাম। 2 নম্বর পয়েন্টে আমরা পেলাম থিওরিটিক্যাল ফোকাসের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। থিওরিটিক্যাল ফোকাস মানে হচ্ছে থিওরির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে, এটা টোটালটাই থিওরির ওপর গুরুত্ব দিচ্ছে, যে থিওরিটিক্যাল এসপেক্টে আমরা রিসার্চটাকে কতটা ভালোভাবে দেখতে পারছি, থিওরিটিক্যাল অপরচুনিটিসগুলো আমাদের সামনে কতটা আসছে সেটা আমরা দেখতে পারছি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, যেখানে কিনা আমরা থিওরিগুলোর ওপরে চর্চা করি, না কি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের ওপরে, যে আমি একদম হাতে নাতে একদম বাস্তবে করে দেখছি। আমি যা ভাবছি যে আচ্ছা গ্লোবাল ওয়ার্মিংয়ে কী কী কারণ থাকতে পারে, আচ্ছা ডিফরেস্টেশন তো কারণ আছে, আচ্ছা এটাও থাকতে পারে, ওটাও থাকতে পারে, আমি এটা থিওরিতে ভাবছি এবং প্র্যাকটিক্যালেও এটা একদম বাস্তবে করছি, তাহলে ওটা ফান্ডামেন্টাল নয়। ফান্ডামেন্টাল হচ্ছে আমি জাস্ট ভাবছি, ভাবনার ওপরে গুরুত্ব দিচ্ছি, ভাবনার মাধ্যমে নতুন নতুন তথ্যকে অ্যাচিভ করবার চেষ্টা করছি, ওটা হচ্ছে থিওরিটিক্যাল ফোকাস। বলেছে লং টার্ম পার্সপেক্টিভ। আবারও তোমাদের যেমন আমি শুরুর দিকে ক্লাসের, তোমাদের যদি একটু যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করছো তাহলে শুরুর দিকে আমি একটা বলেছিলাম যে ফান্ডামেন্টাল রিসার্চে আমরা লং টার্ম পার্সপেক্টিভটাকে ভাবি, আমরা ভবিষ্যতে কি করব সেই ভবিষ্যৎকে ভেবে কিন্তু আজকে আমি কাজ করছি। তাহলে কি বলছি, ফান্ডামেন্টালি কিন্তু জাস্ট এই ভিত্তিতে হচ্ছে না যে এখনই আমি কি করব ওটার উপরে আমি গুরুত্ব দিচ্ছি, না, ফান্ডামেন্টালি আমি ভবিষ্যতে কি করব সেটার উপরে গুরুত্ব দিয়েও কিন্তু আমরা রিসার্চটাকে করছি। পরীক্ষায় যদি আমাদের প্রশ্ন আসে, ধরে নিচ্ছি প্রশ্ন তোমাকে এভাবে দিয়ে দিল যে ফান্ডামেন্টাল রিসার্চে শর্ট টাইম রিসার্চ হয়ে থাকে নাকি ফুল টাইম রিসার্চ হয়ে থাকে বা লং টাইমে রিসার্চ হয়ে থাকে, তো আমরা অনেক সময় আমরা স্টুডেন্টরা আছি যারা কিনা অনেক সময় এগুলো কিন্তু ভুলে যাই। ঠিক আছে, তো যে এটা কি কাজে লাগলো কি লাগলো না, কোনো রকম আমাদের কোনো জাস্ট ওই ধরে নাও মুখস্থ করতে হয়, মুখস্থ করে যাই, কিন্তু এগুলোর উপর গুরুত্ব দিই না। তো মাথায় রাখবো, আমরা একদম গেঁথে রাখো, যদি খাতা থেকে খাতায় লিখে রাখো যে ফান্ডামেন্টাল হচ্ছে লং টার্ম পার্সপেক্টিভের ক্ষেত্রে কিন্তু এটা করা হয়। ঠিক আছে, তো এটা অ্যাপ্লাইড রিসার্চের মতো শর্ট টার্মের জন্য নয়, লং টার্ম পার্সপেক্টিভের ক্ষেত্রে করা হয়। একটা লং টাইম কোনো একটা প্রবলেমের সলিউশন আনার জন্য এটাকে আমরা করে থাকি, বা লং টাইম প্রবলেম আছে ওটার সলিউশন আমরা নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমরা করবো। বলছে দ্য বেনিফিট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ফান্ডামেন্টাল রিসার্চ মে নট বি এভিডেন্ট ফর মেনি ইয়ার্স ইভেন ডেকেডস। এমনও হতে পারে যে ফান্ডামেন্টাল রিসার্চ আমি করেই চললাম, কিন্তু তার বেনিফিট হয়তো বা আমি মানে আমার কালে বা আমি যতদিন জীবিত আছি ততদিন হয়তো বা আমি পেলাম না, হয়তোবা আমি মারা গেলাম, আমার পরের জেনারেশন হয়তোবা সেই সুযোগটা পেলো, বা আমি যে রিসার্চটা করে গেছি ফান্ডামেন্টাল সেটার একটা জায়গা পেলো। এটার একদম স্বচ্ছ উদাহরণ হচ্ছে আমাদের ব্ল্যাক হোল। তোমরা নিশ্চয়ই শুনেছো যে আমাদের যে বলতে পারি যে এক প্রকার ব্ল্যাক হোলের একটা কনসেপ্ট এখনকার দিনে খুব প্রচলিত আছে, যেটা 2020 সালে ব্ল্যাক হোলের ফাইনাল একটা আমরা ছবি দেখতে পেলাম যে ব্ল্যাক হোল কী ধরনের হয়। 20 সালে, বেশি নয়, 2020 সালে। ঠিক আছে, তো আমরা ফাইনালি তার একটা ছবি দেখতে পেলাম ব্ল্যাক হোলের। কিন্তু তোমরাই ভেবে দেখো তো ব্ল্যাক হোল নিয়ে কত ডেকেড ধরে চর্চা চলছে, কতটা সময় পেরিয়ে গেছে ব্ল্যাক হোল নিয়ে চর্চা হওয়ার, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো তথ্য পাইনি। কিন্তু আমরা 2020-তে এসে পেলাম। তাহলে যে ব্যক্তিটি ধরে নাও তার জীবনের প্রায় অনেকটা সময় এই ব্ল্যাক হোল নিয়ে চর্চা করে গেছে, সে তার জীবৎ অবস্থায় কিন্তু ব্ল্যাক হোল দেখতেই পারলো না, সে বুঝতেই পারলো না যে ব্ল্যাক হোল কেমন দেখতে, তাই না? সে তার জীবৎ অবস্থায় মূলত ব্ল্যাক হোল দেখতেই পারলো না, সে বুঝতেই পারলো না যে ব্ল্যাক হোল কেমন দেখতে। তাহলে কখন দেখতে পেলো সে, কখন বুঝতে পারলো? যখন তার বয়স একদম পেরিয়ে গেল, তারপরে হয়তো তার পরের জেনারেশন হয়তো বা সেই ব্ল্যাক হোলটাকে ধরতে পারলো বা বুঝতে পারলো যে হ্যাঁ ব্ল্যাক হোল এই ধরনের হয়, পরের জেনারেশন সেটা ধরতে পারলো, সেই ব্যক্তিটি ধরতেই পারলো না। তো এই ধরনের জায়গাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ফান্ডামেন্টাল রিসার্চটা হচ্ছে লং টার্ম পার্সপেক্টিভের ক্ষেত্রে, শর্ট টার্মের জন্য কখনোই নয় ফান্ডামেন্টাল রিসার্চ। ফান্ডামেন্টাল রিসার্চ সবসময় লং টার্ম পার্সপেক্টিভের ক্ষেত্রে। তারপরে 4th নম্বর হচ্ছে হাই লেভেল অফ আনসার্টিনিটি। এবার দেখো একটা জিনিস ক্ল্যারিটির সাথে মাথায় রাখবে, ফান্ডামেন্টাল রিসার্চে কখনোই এমন হবে না যে একদম ধরে নিচ্ছি যে তোমার একদম দৃঢ় বিশ্বাস আছে যে এমন হবেই, আমি এটা করছি এমন হবেই, এটা ফান্ডামেন্টাল রিসার্চে হয় না। তুমি যা ভাবছো তার বিপরীতও হতে পারে। যেমন আমি ভাবছি যে আমার রিসার্চটাকে আমি খুব সুন্দরভাবে করে নিয়ে যাব, বা আমার রিসার্চটাকে একদম খুব ভালোভাবে আমি করব, এই জায়গা ধরবো, এই বিষয়গুলোকে ধরবো, একদম খুব সুন্দরভাবে সেটাকে করব। কিন্তু এমনও তো হতে পারে যে তুমি সেটাকে করতেই পারলে না। তুমি যখন যেই জায়গাটাকে করতে চাইলে দেখা গেল নতুন কিছু প্রবলেম তোমার সামনে অ্যারাইজ হলো, নতুন কিছু প্রবলেম তোমার সামনে মূলত উঠে আসলো। এই জায়গাগুলোও তো রয়েছে। তো ওর জন্য বলেছে আনসার্টেনিটি থাকে।
আমরা কখনোই একদম এভাবে বলতে পারি না যে আমি এই রিসার্চটা করছি একদম পারফেক্টলি আমি এইটা একদম করে নিতে পারবো, বা আমার একদম পারফেক্টলি এই বিষয়টা ক্ল্যারিটি থাকবে, না, বলতে পারি না আমরা। বুঝতে পারলে তো? তো এর জন্যই বলা হয় যে হাই লেভেল অফ আনসার্টিনিটি থাকে। হ্যাঁ, একটা বৃহৎ লেভেলের একটা আনসার্টিনিটি আমরা দেখি। অনেক সময় আমরা প্রেডিক্টেবল করতে পারি না বা প্রেডিকশন করতে পারি না, বা একটা ভাবনা ধরতে পারি না যে আচ্ছা আমি ভাবলাম যে গ্লোবাল ওয়ার্মিং হয়তো বা ডিফরেস্টেশনের জন্যই হচ্ছে। ধরে না আমি ভাবলাম যে গ্লোবাল ওয়ার্মিং হয়তো বা ডিফরেস্টেশনই জন্যই হচ্ছে, এই ডিফরেস্টেশনই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল কাণ্ডারি, ধরে না আমি ধরলাম। কিন্তু পরে দেখা গেল এমনও হতে পারে, এটা তো আমার ফান্ডামেন্টাল রিসার্চ, জাস্ট আমার ব্রেন কাজ করছে, আমি তো বাস্তবে অ্যাপ্লাই করে দেখছি না। কিন্তু যখন দেখা গেল আমি বাস্তবে অ্যাপ্লাই করে দেখলাম, তখন দেখলাম যে না, গ্লোবাল ওয়ার্মিংয়ের সব থেকে মেইন কাণ্ডারি ওই ডিফরেস্টেশন নয়, তার থেকেও আরও বড় কিছু রয়েছে, ওই আরেকটা বিষয় যেটাকে আমরা কি বলি বলো, সেটার নাম হচ্ছে আমাদের, বলো, কার্বন এমিশন। একটু আগে তো আমি আলোচনা করলাম কার্বন এমিশন। তো দেখা গেল যে ওই ডিফরেস্টেশন তো নাম মাত্র, কার্বন এমিশন হচ্ছে মূল কাণ্ডারি, কার্বন এমিশনই হচ্ছে মূল জায়গা। তাহলে এই যে কার্বন এমিশন মূল কাণ্ডারি বা কার্বন এমিশনই হচ্ছে মূল জায়গা, এটা আমরা কখন বুঝতে পারলাম? এটা আমরা তখনই বুঝতে পারলাম যখন বাস্তবে অ্যাপ্লাই করে দেখলাম বা অ্যাপ্লাই রিসার্চ করে দেখলাম। ফান্ডামেন্টালি কিন্তু ধরা পড়লো না। ওর জন্য বলছে ফান্ডামেন্টালি কিন্তু একটা আনসার্টিনিটি থাকে। ফান্ডামেন্টালি সবসময় যে আমরা এক্স্যাক্ট যেটা আমরা ভাবছি একদম এক্স্যাক্ট ফর্মেটে ওটা পাবো, এই মানে এই ধারণাটা নিয়ে চলা খুবই প্রবলেমেটিক হতে পারে। ফান্ডামেন্টালে সবসময় যে আমি যা ভাবি ওটাই যে পাবো এমনটা নয়, তার মধ্যে কিন্তু অনেক সময় এমন হতে পারে যে যা ভাবছি না সেটাও হয়তো বা ঢুকে যাচ্ছে। তো এই জায়গাগুলোর সম্পর্কে আমরা মাথায় রাখবো। এর জন্যই বলা হয় যে হাই লেভেল অফ আনসার্টেনিটি এখানে থাকে। নেক্সট আমাদের বলছে কন্ট্রিবিউশন অফ নলেজ বেস। এটা তো আগেও তোমাদের এক্সপ্লেন করলাম এই পয়েন্টটা, যে আমাদের নলেজটাকে বাড়াতে সহায়তা করে। ঠিক আছে? তো তাহলে ফান্ডামেন্টাল রিসার্চ আমাদের কী করে? আমাদের যে নলেজের বেসটা আছে, আমাদের যে নলেজের যে একদম জায়গাটা আছে, সেই নলেজের জায়গাটাকে একদম বৃহত্তর অর্থে ধরতে কিন্তু আমাদের এই ফান্ডামেন্টাল রিসার্চ কাজে লাগে। সেই নলেজের জায়গাটাকে বৃহত্তর অর্থে বলতে কী বোঝাচ্ছে? মানে বোঝাচ্ছে যে আমি একটা বিষয়কে জানি, খুবই কম সিনারিওতে জানি, সেটাকে আলটিমেট গোলে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চ কাজে লাগে। ঠিক আছে? আলটিমেট গোল মানে কি বোঝাচ্ছি আমি? আলটিমেট গোল বলতে আমার একটা আলটিমেট উদ্দেশ্যের প্রেক্ষিতটাকে ধরার জন্য আমি কিন্তু এটাকে করছি। এবার দেখো, এবার আমি দু একটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, যতটুকুই পড়ালাম এর ভিত্তিতে দু একটি প্রশ্ন আমরা একটু সলভ করবো, তোমরা একটু অ্যান্সার দেবে। হ্যাঁ, দেখবে যারা মূলত ওই 1 টাকা দিয়ে এনরোল করেছো, 1 টাকা, তোমাদের আগেও বলেছিলাম আমি 1 টাকা কোনো ব্যাপার না, তবু কেন জানি তোমরা 1 টাকাকে এতটা গুরুত্ব দিয়ে দেখো। তোমরা 1 টাকার এটা আগেও বলেছিলাম যে আমাদের অ্যাপের জন্য একটা মিনিমাম একটা ফিস রাখতে হয়, তো 0-র ওপরে 1 হয়, তোর জন্যই 1 রেখেছি, ওর জন্য কোনো 0 রাখা যাচ্ছে না, তোর জন্যই রাখিনি। এবার এটার জন্য অনেকেই তোমরা বলছো স্যার আমি 1 টাকা দিতে পারছি না, 1 টাকা দিতে পারছি না। এটা আমি ঠিক বুঝে উঠতে পারি না যে তোমরা এক্স্যাক্টলি কোনটা মিন করাতে চাইছো। তো যাই হোক, তো যারা যারা মূলত ওই জায়গাটাকে করেছো, 1 টাকাটা পে করেছো, তারা ইজিলি অ্যাপের মধ্যে জানাতে পারবে। ঠিক আছে? তো ওই তোমার উত্তর দেওয়ার জায়গা থাকবে। ওকে? তো ওটা একটু করে নিও, যারা যারা এখনও পর্যন্ত করতে পারোনি, যদি সম্ভব হয় তো করে নিও, কারণ এটা ফ্রি অফ কস্ট। 1 টাকায় নিশ্চয়ই কোনোদিনও এই ধরনের ক্লাস হয় না, তাই না? এটা টোটালটাই ফ্রি অফ কস্ট। এবার অ্যাপে যেহেতু একটা নিয়ম থাকে, মিনিমাম একটা ফিজ রাখতে হয়, তো তার জন্য 1 টাকা রেখেছি, নাহলে তো কোর্সই শো করাবে না তোমাদেরকে, তাই না? তো এই জায়গাটা রয়েছে। তো যাই হোক, তো দেখো কী বলেছে, ফান্ডামেন্টাল রিসার্চ ইজ প্রাইমারিলি, ফান্ডামেন্টাল রিসার্চ বলতে আমরা কি বুঝি বলো? এটা ফোকাস করে বেসিক্যালি কোনটার উপরে? আচ্ছা, ওনারা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, যারা যারা যতটুকু আমি বোঝালাম, যতটুকু তোমরা একটু হলেও বুঝেছো, বলো কোনটা এখানে সঠিক অ্যান্সার হতে পারে? প্রাইমারিলি কোনটার উপরে ফোকাস করে ফান্ডামেন্টাল রিসার্চ? একদম নিচের অপশনগুলোর মধ্যে অবশ্যই কিউরিসিটি ড্রাইভেনের উপরে কিন্তু এটা ফোকাস করে। ঠিক আছে? যেটা আমি আজকেই তোমাদের কিন্তু পড়ালাম। দ্য মেইন অবজেক্টিভস অফ ফান্ডামেন্টাল রিসার্চ। একটা ফান্ডামেন্টাল রিসার্চ যখন আমরা করব, এর উদ্দেশ্য কি হওয়া উচিত? সবাই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যখন আমরা একটা ফান্ডামেন্টাল রিসার্চ করব, তার উদ্দেশ্য কি হওয়া উচিত? মেইন অবজেক্টিভস কি হওয়া উচিত? একদম এনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ার্ল্ড,
পৃথিবীর বিভিন্ন তথ্য সম্পর্কে আমাকে আরও বেটার ম্যানারে জানতে হবে, আরও বেটার ম্যানারে সেই জায়গাটাকে ধরতে হবে। নেক্সট বলেছে ফান্ডামেন্টাল রিসার্চ ইজ অলসো নোন অ্যাজ, ফান্ডামেন্টাল রিসার্চকে আমরা আরেক নামে কি ডাকি, বা ফান্ডামেন্টাল রিসার্চের আরেক নাম কি, কোনটা হবে? আজকেই পড়ালাম, একদম বেসিক রিসার্চ। ঠিক আছে, ফান্ডামেন্টাল রিসার্চকে আরেক নামে ডাকা হয়, সেটা কি? বেসিক রিসার্চ। হুইচ ক্যারেক্টারিস্টিক্স ইজ নট টিপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ ফান্ডামেন্টাল রিসার্চ? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা টিপিক্যালি অ্যাসোসিয়েটেড নয় ফান্ডামেন্টাল রিসার্চের সাথে? কোনটা হবে বলো, কোনটা হতে পারে? চারের অ্যান্সার সবাই দেওয়ার চেষ্টা করো তো, চারের কোনটা হতে পারে? যেটা নয় বলেছে, দেখো কি বলেছে, হুইচ এভাবে কিন্তু পরীক্ষায় আসে, তোমাকে নয় বলে দেবে, তুমি ভেবে নেবে যে হয়, হয়তো জানতে চেয়েছে, কিন্তু সেটা নয়, নয় বলেছে। তো কোনটা হবে? হুইচ ক্যারেক্টারিস্টিক্স ইজ নট টিপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ ফান্ডামেন্টাল রিসার্চ? কোন ক্যারেক্টারিস্টিক্সটা টিপিক্যালি অ্যাসোসিয়েটেড নয় ফান্ডামেন্টাল রিসার্চের সাথে? কোনটা হতে পারে? কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? বলো দেখি। একদম একদম, সেটা হয়ে যাবে সি, অর্থাৎ ইমিডিয়েট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ইমিডিয়েট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ফান্ডামেন্টালের সাথে একদম, যদি আমরা বলি সার্বিকভাবে, কিন্তু এটা দেখবে অ্যাসোসিয়েটেড নয়, এটা কখনোই আমরা অ্যাসোসিয়েশন এটা আমরা দেখতে পারি না। ফান্ডামেন্টাল রিসার্চ ইজ প্রাইমারি কন্ট্রিবিউট টু, ফান্ডামেন্টাল রিসার্চ প্রাইমারিলি কোন বিষয়ের উপরে কন্ট্রিবিউট করে? কোনটা হবে বলো? সবাই নম্বর দিয়ে অ্যান্সারটা দেবে, হ্যাঁ, তাহলে ক্লারিটি আসবে, আমিও বুঝতে পারবো তোমরা কি অ্যান্সার দিচ্ছ, তোমরাও ধরতে পারবে কোনটা হবে বলো। পাঁচের কোনটা হবে? ফান্ডামেন্টাল রিসার্চ প্রাইমারিলি কন্ট্রিবিউট টু, ফান্ডামেন্টাল রিসার্চ কোনটাতে প্রাইমারিলি কন্ট্রিবিউশন করে? কোনটা হতে পারে? একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, দ্য নলেজ বেস। ঠিক আছে, তো আমরা এখানে নলেজকে গেইন করার উপর গুরুত্ব দিই, নাকি সেটা অ্যাপ্লাই করে দেখার উপরে, যে দেখি তো যা আমার নলেজ আসলো সেটা সাকসেসফুল আসলো কিনা, সেটা নয়, কিন্তু নলেজের বেসটাকে আমরা ধরার চেষ্টা করি। একদম ঠিক অ্যান্সার দিয়েছো। রিসার্চার্স এনগেজ ইন ফান্ডামেন্টাল রিসার্চ টু, রিসার্চার কেন এনগেজ হন ফান্ডামেন্টাল রিসার্চে বলো, কোনটা হবে? কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? রিসার্চারেরা কেন ফান্ডামেন্টাল রিসার্চ করেন, কেন তাদের মনে হয় যে ফান্ডামেন্টাল রিসার্চ করা উচিত? আজকেই পড়ালাম। একদম অ্যান্সার কোশ্চেন অ্যাবাউট ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারালি যে ধরনের কনসেপ্টগুলো চলছে সেই ধরনের কনসেপ্টে তারা একটা উত্তর খোঁজার চেষ্টা করে। তোর জন্য বেসিক্যালি বলা হয় যে রিসার্চার এনগেজ হয় ফান্ডামেন্টাল রিসার্চে, মূলত এনগেজ এই অর্থেই হয়ে থাকে যে তারা একটা ন্যাচারাল ফেনোমেনাটাকে ধরার চেষ্টা করে। ফান্ডামেন্টাল রিসার্চ অফেন ইনভলভ, ফান্ডামেন্টাল রিসার্চের নিচের অপশনগুলোর মধ্যে কোন জায়গাটা আমরা ইনভলভ হতে দেখি? কোনটা হতে পারে দেখো? বাহ, গুড, এই তো সবাই আনসার দিতে পারছো। ডেভেলপিং নিউ থিওরিস ফ্রেমওয়ার্ক, ওয়ান অফ দ্য মেইন আউটপুট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। ফান্ডামেন্টাল রিসার্চের যদি আমরা দেখি একটা মেইন আউটপুট হিসাবে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে কি আসবে? ফান্ডামেন্টাল রিসার্চে আমরা চাইছি একটা মেইন আউটপুট আমরা চাইছি, কি আসবে? কোনটা হতে পারে? এটা একটু আমি দেখি, সবাই দেখি তো কোনটা অ্যান্সার দিচ্ছ তোমরা। কোনটা হতে পারে দেখো? একটু দাঁড়াও, এখানে যদি তোমাদের একটু এরকম শো করিয়ে থাকে তো চিন্তার কারণ নেই। একটু জাস্ট দাঁড়াও, হ্যাঁ, আমি জাস্ট উত্তরগুলোকে তোমাদের দেখতে চাইছি।
ওকে, একদম পারফেক্ট। আচ্ছা, আশা করি উত্তর এখন। ওকে, এখন উত্তরগুলো দেখা যাবে, যে যে উত্তর দেবে। ঠিক আছে, তো যদি আমাদের প্রশ্ন আসে তাহলে কি উত্তর দেবো এটা আমরা? ওয়ান অফ দ্য মেইন আউটপুট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। আমরা ফান্ডামেন্টাল রিসার্চের মেইন আউটপুট কি দেখতে পারি? অবশ্যই অবশ্যই নিউ নলেজ। ফান্ডামেন্টাল রিসার্চ ইজ ইউজুয়ালি ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টারাইজড বাই। ফান্ডামেন্টাল রিসার্চকে আমরা যদি ক্যারেক্টারাইজ করবার চেষ্টা করি তাহলে কী হবে? ফান্ডামেন্টাল রিসার্চকে যদি আমরা ধরি যে এটাকে ক্যারেক্টারাইজ করবার চেষ্টা করছি, যে এটাকে আমরা কী ধরনের রেসপেক্টে ধরতে পারি, বলো তো কোনটা হবে? যে এর বৈশিষ্ট্য অনুসারে যদি আমরা ধরার চেষ্টা করি যে ফান্ডামেন্টাল রিসার্চ হচ্ছে এই ধরনের, বা ফান্ডামেন্টাল রিসার্চে এই ধরনের জায়গাগুলোকে আমরা দেখতে পারি, তাহলে কি হবে? বলো কোনটা হবে সেখানে? ওকে, বেশ, রুমা থেকে শুরু করে সবাই অ্যান্সার দিচ্ছ, খুবই ভালো। অন্যরা সবাই দেওয়ার চেষ্টা করো। ওকে, ঠিক আছে। ওকে, তো বেশিরভাগই তোমরা অ্যান্সার দিয়েছো যে হাই লেভেল অফ সার্টিনিটি। তো আমি যদি তোমাদের পড়িয়েছি যেটা, সেটা হচ্ছে আনসার্টিনিটি, তাই না? অর্থাৎ সার্টিনিটি নেই, তাই না? তো এখানে কী হবে? আমাদের সরি অ্যান্সার হবে সি, আনপ্রেডিক্টেবল রেজাল্ট। ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে আমরা যেই জায়গাগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আমরা যা ভেবে উঠতে পারিনি ওই ধরনেরও রেজাল্ট আসতে পারে, যা আমরা ভাবিনি, যা ভাবিনি যে এই ধরনেরই হবে, ওই ধরনেরও রেজাল্ট চলে আসতে পারে। ওর জন্য বলা হয় আনপ্রেডিক্টেবল রেজাল্ট এখানে আমরা পেয়ে যাই। বিষয়টা বুঝতে পেরেছো তো? বেশ, আশা করি ধরতে পেরেছো। নেক্সট বলেছে থিওরিটিক্যাল কনস্ট্রাক্টস আর এ ফোকাস অফ। থিওরিটিক্যাল কনস্ট্রাক্টস যদি আমরা দেখি, এটা কিসের ওপর ফোকাস করে? আমি একটু আগে তোমাদের পড়ালাম, তোমাদের যদি মনে থাকে, একটু যদি বেসটাকে তোমরা যদি মনে করো, একটু আগে আমি তোমাদের পড়ালাম থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট কিসের ওপরে গুরুত্ব দেয়, কোন বিষয়ের ওপর গুরুত্ব দেয়? থিওরিটিক্যাল যে কনস্ট্রাকশন আছে এটা কিসের ওপর গুরুত্ব দিচ্ছে বা কোন বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে? কোনটা হতে পারে? ওকে, দেখো একটু বুঝে অ্যান্সার দেবে। জাস্ট অ্যান্সার দিচ্ছি মানে দিতে হয় তাই দিচ্ছি এমন করে কিন্তু দিও না, ঠিক আছে? একটু বুঝে অ্যান্সার দাও। থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট কোনটার উপর গুরুত্ব দেয়? অবশ্যই অবশ্যই আমাদের ফান্ডামেন্টাল রিসার্চের উপরে, যেটা পড়ালাম তো। এরপরে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য টাইম স্কেল অফ ফান্ডামেন্টাল রিসার্চ। নিচের অপশনগুলোর মধ্যে কোন অপশনটা মূলত টাইম স্কেলের ভিত্তিতে যদি দেখি ফান্ডামেন্টাল রিসার্চের, সেইটাকে শো করা আছে, বলো তো কোনটা হতে পারে? কোনটা হতে পারে? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা আমাদের টাইম স্কেলকে শো করা আছে ফান্ডামেন্টাল রিসার্চের? কোনটা তোমাদের সঠিক অ্যান্সার হবে বলে মনে হচ্ছে? টাইম স্কেল বলেছে কিন্তু, ভালোভাবে দেখো, টাইম স্কেল বলেছে। একদম 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 গুড, লং টার্ম। এই তো, তাহলে ক্লাসের গুরুত্ব বুঝতে পারছো তো, ক্লাস কতটা ইম্পর্টেন্ট। এগুলো যদি তোমাদের দিত তোমরা ধরতেই পারতে না, ঠিক আছে? তো তোমরা ধরতেই পারতে না যে আচ্ছা আচ্ছা এটা কেন লং টার্ম হলো, কেন এটা এরকম হলো। এখন কিন্তু সহজে তোমরা কানেক্ট করতে পারছো, কারণ কি ক্লাসটা তোমরা সহজভাবে করলে। বলছি দ্য মেইন মোটিভেশন বিহাইন্ড ফান্ডামেন্টাল রিসার্চ। আমরা যখন ফান্ডামেন্টাল রিসার্চ করি তার মূল মোটিভেশন কি থাকে আমাদের?
কেন করি দেখো, এটাকে এইভাবে ভাবো যে আমরা ফান্ডামেন্টাল রিসার্চ করবার সময় কী করি, আমরা নতুন নতুন তথ্যকে ভাবি। তার মানে কি ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি কাজে লাগছে না? অবশ্যই সি হবে। এরপরে দেখো, ফান্ডামেন্টাল রিসার্চ রেজাল্ট আর অফেন, ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে আমরা কী ধরনের রেজাল্ট আমরা পেয়ে যাই বলো, কী ধরনের হতে পারে? অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে সবাই। দেখো আজকেই পড়ালাম, যতটুকু পড়িয়েছি অতটুকুর মধ্যেই কিন্তু কোশ্চেন অ্যান্সার করাচ্ছি। একদম আনসার্টেন বা এক্সপ্লোরেটরি হতে পারে। হুইচ ইজ নট প্রাইমারি গোল অফ ফান্ডামেন্টাল রিসার্চ, দেখো এগুলো গোল তো অনেকগুলোই আছে, কিন্তু কোনটা প্রাইমারি গোল নয় বলেছে, দেখো কোনটা হতে পারে, কোনটা প্রাইমারি গোল নয়? বুঝে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, কোনটা প্রাইমারি গোল নয় বলেছে কিন্তু। একদম সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সি, সলভিং স্পেসিফিক কমার্শিয়াল প্রবলেম। আমরা কমার্শিয়াল প্রবলেমকে কিন্তু সলভ করবার উপরে কিন্তু গুরুত্ব দিই না। বিষয়টা ক্লিয়ার হলো? আমরা কিন্তু কমার্শিয়াল প্রবলেমকে সলভ করবার উপরে গুরুত্ব দিই না। তোর জন্য যদি পরীক্ষায় দেখো যে স্পেসিফিক কমার্শিয়াল গোলকে সলভ করবার উপরে গুরুত্ব দেওয়া, এই ধরনের প্রশ্ন দিয়েছে ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে, তাহলে ওটা সঠিক কিন্তু হবে না। ওকে, এরপরে ফান্ডামেন্টাল রিসার্চ ক্যান লিড টু, ফান্ডামেন্টাল রিসার্চের ফলে কি হতে পারে, কি ধরনের এসপেক্ট আমরা দেখতে পারি ফান্ডামেন্টাল রিসার্চের পরে? ফান্ডামেন্টাল রিসার্চের ফলে আমরা কি হতে দেখতে পারি? কোন ধরনের এসপেক্ট এমন হতে পারে যে আমরা বলতে পারি যে হ্যাঁ ফান্ডামেন্টাল রিসার্চ যদি হয় তাহলে এটা হতে পারে? কোনটা হতে পারে? একদম একদম গুড। ফান্ডামেন্টাল রিসার্চ যদি আমরা যদি দেখি ফান্ডামেন্টাল রিসার্চটাকে এনগেজ হওয়ার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে একটা ক্ল্যারিটি চলে আসবে যে তার মানে ফান্ডামেন্টাল রিসার্চের মাধ্যমে নতুন নতুন কিছু ইনোভেশন হওয়ার কিন্তু জায়গা থাকে। ওর জন্য বলেছে লং টার্ম টেকনোলজিক্যাল ইনোভেশন। ওকে, তারপর বলেছে দ্য বেনিফিট অফ ফান্ডামেন্টাল রিসার্চ বেনিফিট কি, সুবিধে কি ফান্ডামেন্টাল রিসার্চের? এক কথায় যদি আমরা বলি সুবিধে কি ফান্ডামেন্টাল রিসার্চের, একটা ফান্ডামেন্টাল রিসার্চ আমরা করতে চাইছি, তাহলে ওর সুবিধেটা কি আসছে, কি হতে পারে? একদম গুড। টেক মেনি ইয়ার্স টু এমার্জ, এমনও হতে পারে যে ফান্ডামেন্টাল রিসার্চ আমি হয়তোবা করলাম, আমার পরবর্তী জেনারেশন হয়তোবা তার সুবিধে নিতে পারে। হাই লেভেল অফ আনসার্টেনিটি ইন আউটকাম আর ক্যারেক্টারিস্টিক্স অফ কোন রিসার্চের ক্ষেত্রে? এটা নিশ্চয়ই তোমরা পারবে ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে। ফান্ডামেন্টাল রিসার্চ ইজ ইম্পর্টেন্ট ফর, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। ফান্ডামেন্টাল রিসার্চ কিসের জন্য ইম্পর্টেন্ট? আমরা যখন বলি ফান্ডামেন্টাল রিসার্চ ইম্পর্টেন্ট, তো ফান্ডামেন্টাল রিসার্চটা আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট, কোন পয়েন্ট অফ ভিউতে ফান্ডামেন্টাল রিসার্চটা ইম্পর্টেন্ট? একটু যদি বোঝার বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, ফান্ডামেন্টাল রিসার্চটা আমাদের কোন পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট? একদম নতুন নতুন থিওরি বা নতুন নতুন নলেজকে জেনারেট করবার ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নতুন কোনো নলেজকে আমি তৈরি করতে চাইছি, তো অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টাল রিসার্চ কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। এরপরে বলেছে রিসার্চার ইন ফান্ডামেন্টাল রিসার্চ আর প্রাইমারিলি মোটিভেটেড বাই, বলেছে ফান্ডামেন্টাল রিসার্চার মানে ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে যে ধরনের রিসার্চাররা থাকেন তারা প্রাইমারিলি কোন বিষয়ের দিকে বেশি মোটিভেটেড থাকেন, বা তার মনে হয় যে এই জায়গাটা বেস্ট থেকে বেস্ট, কোনটা হতে পারে? কোনটা হতে পারে? সঠিক অ্যান্সার দেবো সবাই। একদম বি, ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি। ফান্ডামেন্টাল রিসার্চ অফেন ডিলস উইথ, কোনটা হতে পারে? কুড়ির কোনটা হতে পারে? কুড়ির সি হবে, গুড। তারপর বলছি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডিরেক্ট আউটপুট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা একদম ডিরেক্টলি আমরা আউটকাম পাই ফান্ডামেন্টাল রিসার্চ থেকে, কোনটা হতে পারে? একুশের সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।
একদম নিউ সাইন্টিফিক থিওরিজ, গুড। তারপর বলেছে থিওরিটিক্যাল কনস্ট্রাক্টস আর মোস্ট লাইকলি ডেভেলপড ইন, কোনখানে ডেভেলপ হয় থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট, এটা মনে হয় রিপিট হলো, এটা ফান্ডামেন্টাল ছিল। হুইচ বেস্ট ডিসক্রাইব দ্য মোটিভেশন অফ ফান্ডামেন্টাল রিসার্চ, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা মূলত বেস্ট থেকে বেস্ট ডিসক্রাইব করে, যদি আমরা ফান্ডামেন্টাল রিসার্চের প্রেক্ষিতটাকে দেখার চেষ্টা করি মোটিভেট করবার ক্ষেত্রে, কোনটা হতে পারে? কোনটা হতে পারে? একদম গুড, খুব ভালো। এই তো সি বলছো অনেকে, না সি হবে না, কিউরিসিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে তো, এটা আমাদের বি হয়ে যাবে। যারা যারা বি অ্যান্সার দিয়েছো একদম সঠিক অ্যান্সার দিয়েছো। তারপর বলেছে হোয়াট টাইপ অফ পার্সপেক্টিভ ডাস ফান্ডামেন্টাল রিসার্চ ইউজুয়ালি হ্যাভ, কোন ধরনের পার্সপেক্টিভ আমরা ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে দেখতে পারি? আজকেই পড়ালাম, দেখো ক্লাসের গুরুত্ব এখানেই, যা পড়াচ্ছি ওটার থেকেই কোশ্চেন এনেছি কিন্তু। ফলে কি হলো, এই যে পড়লে কোশ্চেনটা সলভ করলে এরপরে এই ধরনের জায়গাগুলো কোনোদিনও তোমরা ভুলবে না। বলো কোনটা হবে লং টার্মের ক্ষেত্রে? 24-এর সি হয়ে যাবে। তারপরে দেখো দ্য কন্ট্রিবিউশন অফ ফান্ডামেন্টাল রিসার্চ টু নলেজ বেস ইজ, নলেজ বেস এখানে কি ধরা হয়, কন্ট্রিবিউশন কি হয়, ফান্ডামেন্টাল রিসার্চ করলে আমাদের নলেজ বেস কি হয়, এটা মাইনর হয়, ইন কি বলছে ইনসিফিকেন্ট হয়, আর হচ্ছে মেজর হয়, নাকি ইররিলেভেন্ট হয়, কোনটা হতে পারে? 25 নম্বরের সঠিক অ্যান্সার দাও সবাই। মেজর হয়, গুড, মেজর হয়। হাই লেভেল অফ আনসার্টিনিটি ইন ফান্ডামেন্টাল রিসার্চ মিনস দ্য আউটকাম, যদি হাই লেভেলের আনসার্টিনিটি থাকে যে আমরা কিচ্ছু বুঝতে পারছি না কি হবে না হবে, তাহলে আউটকাম কি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে, সেখানে আউটকাম কি হওয়ার সম্ভাবনা থাকে বলো? একদম, মে নট লিড টু ইমিডিয়েট অ্যাপ্লিকেশন, একদম গুড। 26-এর এখানে আমাদের বি হয়ে যাবে। ওকে, ফান্ডামেন্টাল রিসার্চ অফেন রিকোয়ার্স, ফান্ডামেন্টাল রিসার্চে কি দরকার পড়ে? একটু তাড়াতাড়ি অ্যান্সার দেবো আমরা। ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে কি আমরা দেখতে পারি? 27 নম্বর, ফান্ডামেন্টাল রিসার্চ অফেন রিকোয়ার্স, কি দরকার পড়ে আমাদের ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে? একদম না, বি হবে না, অনেকেই তোমরা বি বলছো না, লং টার্ম ইনভেস্টমেন্ট দরকার হয়, যেটা তোমাদের আমি এটা মূলত বুঝিয়েছিলাম। ঠিক আছে, যে ফান্ডামেন্টাল রিসার্চ যখন হয় তখন ওখানে বেসিক্যালি আমরা এমনও হতে পারে যে একটা জেনারেশন পরে তার একটা সুবিধে কেউ পেলো। এবার বলছে যে প্রাইমারি ফোকাস অফ ফান্ডামেন্টাল রিসার্চ কি, প্রাইমারি ফোকাস কি ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে? এটা বি হবে অবশ্যই, ডেভেলপিং হাইপোথিসিস, আমরা একটা হাইপোথিসিসকে ডেভেলপ করতে চাই, একদম ঠিক বলেছো। রিসার্চার এনগেজ ইন ফান্ডামেন্টাল রিসার্চ আর লুকিং টু, বলছে যারা যে ধরনের আমাদের রিসার্চাররা থাকে তারা এনগেজ থাকে ফান্ডামেন্টাল রিসার্চের সাথে, তারা বেসিক্যালি কী ধরনের রেসপেক্টের ওপর গুরুত্ব দেয় বা কোন জায়গাগুলোর ওপর গুরুত্ব দেয়, কোন বিষয়গুলোর ওপর গুরুত্ব দেয় তারা? দেখো তো কোনটা হতে পারে? কোন বিষয়গুলোর ওপর তারা গুরুত্ব দেয়? একদম, আন্ডারস্ট্যান্ড বেসিক প্রিন্সিপালস, ঠিক আছে তো, বেসিক প্রিন্সিপালগুলো ধরার ওপরে কিন্তু গুরুত্ব দেয়। এবার দেখো বলেছে ফান্ডামেন্টাল রিসার্চ রেজাল্ট আর টিপিক্যালি, ফান্ডামেন্টাল রিসার্চের রেজাল্টগুলো কি হয়ে থাকে? ফান্ডামেন্টাল রিসার্চে আমরা রেজাল্ট কি হতে দেখি, টিপিক্যালি সেটা কি হয়? একদম সি হবে, এক্সপ্লোরেটরি অ্যান্ড আনসার্টেন। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ডেভেলপড এ ফান্ডামেন্টাল রিসার্চ, বলছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ডেভেলপড ইন ফান্ডামেন্টাল রিসার্চে কী হয়ে থাকে? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে? থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যখন আমরা ফান্ডামেন্টাল রিসার্চে হতে দেখি তো সেই ক্ষেত্রে কী হতে পারে? 31-এর, আচ্ছা অনুরায় এখানে এখানে অ্যান্সার দিয়েছো, আর কেউ? এটা একটুখানি বুঝে অ্যান্সার দেওয়ার দরকার আছে, দেখো বুঝে অ্যান্সার দাও।
তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, আর অফেন অ্যাবস্ট্রাক্ট বা কনসেপচুয়াল হবে। দেখো আমরা যখন ফান্ডামেন্টাল রিসার্চ করি বাস্তবে কিন্তু একদম সেটাকে করি না। বাস্তবে আমি একদম বাস্তবের মাটিতে থেকে সমস্ত কিছু করছি এমনটা কিন্তু করি না, আমাদের সমস্ত কিছু ব্রেনে চলে, ঠিক আছে? তো তোর জন্য বলছি অ্যাবস্ট্রাক্ট হতে পারে, কনসেপচুয়াল হতে পারে, একদম ঠিক। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ফান্ডামেন্টাল রিসার্চ? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা এক্সাম্পল হতে পারে একটা ফান্ডামেন্টাল রিসার্চের? যদি আমাদের এক্সাম্পল ধরার কথা বলা হয়, কোনটা এক্সাম্পল হতে পারে ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে? দেখো তো, ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে কোনটা অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমরা ধরতে পারি? ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে কোনটাকে আমরা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে ধরতে পারি? দেখো বুঝে অ্যান্সার দাও সবাই। একদম, স্টাডিং দ্য বিহেভিয়ার অফ পার্টিকেলস অ্যান্ড কোয়ান্টাম লেভেল, একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। বলছে দ্য মেইন গোল অফ ফান্ডামেন্টাল রিসার্চ। দেখো এই মেইন গোল দিয়ে অনেক কোশ্চেন আমি দিয়েছি, কারণ এই মেইন গোল দিয়ে কিন্তু আমাদের প্রচুর কনফিউশন হয়। দেখো কি হবে, মেইন গোল কি হবে এখানে? বলো দেখি মেইন গোল কি হবে? কোনটা হতে পারে মেইন গোল? কি হতে পারে? একদম এক্সপেন্ড সায়েন্টিফিক নলেজ, ঠিক আছে? তো সায়েন্টিফিক নলেজকে বাড়ানোর উপর গুরুত্ব দেয়, একদম সঠিক অ্যান্সার। বলছে ফান্ডামেন্টাল রিসার্চ ইজ অফেন কন্ডাক্টেড বাই, ফান্ডামেন্টাল রিসার্চকে কন্ডাক্ট করা হয় কিসের মাধ্যমে? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? ফান্ডামেন্টাল রিসার্চ কন্ডাক্টেড বাই, ফান্ডামেন্টাল রিসার্চকে কন্ডাক্ট করা হয় কিসের, কোন ভিত্তিতে বা কোন সিনারিওতে ফান্ডামেন্টাল রিসার্চকে কন্ডাক্ট করা হয়? দেখো কোনটা হবে? একদম সায়েন্টিফিক ইনস্টিটিউশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো ফান্ডামেন্টাল রিসার্চকে কন্ডাক্টেড করা হয় সায়েন্টিফিক ইনস্টিটিউশনের ক্ষেত্রে, একদম ঠিক বলেছো। বলছে লং টার্ম পার্সপেক্টিভ ইন ফান্ডামেন্টাল রিসার্চ মিনস, বলছে লং টার্ম পার্সপেক্টিভ যদি দেখি আমরা ফান্ডামেন্টাল রিসার্চে, এর মানেটা কি? এর মানেটা কি লং টার্ম পার্সপেক্টিভ? আমি আজকেই পড়ালাম তোমাদের, এর মানেটা কি? একদম গুড। না, অনেকে বি বলছো না, সি হবে, আউটকাম মে টেক ইয়ার্স অফ ম্যাটেরিয়ালাইজ। তো বেসিক্যালি আউটকামটা নিতে পারে, দেখা গেল যে মানে বছরের পর বছর পরে একটা প্রপার আউটকাম আমরা পেলাম। একদম। ফান্ডামেন্টাল রিসার্চ কন্ট্রিবিউটস টু, ফান্ডামেন্টাল রিসার্চ কি বিষয়ের ওপরে কন্ট্রিবিউট করে? দেখা তো কোনটা হতে পারে? আমরা যখন বলি ফান্ডামেন্টাল রিসার্চ কন্ট্রিবিউট করছে, কোন বিষয়ের ওপরে ফান্ডামেন্টাল রিসার্চ কন্ট্রিবিউট করছে? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা তোমাদের মনে হচ্ছে যে এটা সঠিক অ্যান্সার হতে পারে? ফান্ডামেন্টাল রিসার্চ কোন বিষয়ের উপরে কন্ট্রিবিউট করে থাকে? একদম, ফান্ডামেন্টাল রিসার্চ তাহলে কোন বিষয়ের উপরে কন্ট্রিবিউট করে? লং টার্ম সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রিসার্চ কন্ট্রিবিউট করে, লং টার্ম সায়েন্টিফিক অ্যাডভান্সের ক্ষেত্রে, ঠিক আছে? তো এরপরে দেখি আমরা 37 নম্বর কি বলেছে, রিসার্চার ইন ফান্ডামেন্টাল রিসার্চ এম টু, রিসার্চার যারা থাকেন ফান্ডামেন্টাল রিসার্চে তাদের লক্ষ্য কি থাকে? রিসার্চাররা যারা থাকেন ফান্ডামেন্টাল রিসার্চে তাদের লক্ষ্য কি থাকে, তাদের এইম কি থাকে? একদম গুড, জেনারেট নিউ সায়েন্টিফিক ইনসাইট, গুড। এরপরে বলছে হাই লেভেল অফ আনসার্টেনিটি ইন ফান্ডামেন্টাল রিসার্চ, এই অর্থে আমরা নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে ডিফাইন করতে পারি? দেখো 38 নম্বর, কোনটা হতে পারে 38 নম্বর? বাহ, গুড, একদম সি হবে। আর ইনহারেন্ট টু দ্য এক্সপ্লোরেটরি নেচার, এক্সপ্লোরেটরি নেচারের থাকবে, একদম ঠিক। তারপরে দেখো বলেছে দ্য প্রাইমারি আউটপুট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ইজ, ফান্ডামেন্টাল রিসার্চের প্রাইমারি আউটপুট কি? কোনটা হতে পারে? যখন আমরা বলি ফান্ডামেন্টাল রিসার্চের প্রাইমারি আউটপুট, সেই অর্থে কি বোঝানো হচ্ছে বা কোনটাকে বোঝানো হচ্ছে? ফান্ডামেন্টাল রিসার্চের প্রাইমারি আউটপুট বলতে কি বোঝানো হচ্ছে বা কোন সিনারিওটাকে ধরা হচ্ছে? প্রাইমারি আউটপুট বলতে কোনটাকে বোঝাচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চে? 39 নম্বর কোশ্চেনটি সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। একদম গুড, সায়েন্টিফিক থিওরিজ অ্যান্ড নলেজ, বাহ
খুব ভালো, সবাই পারছো। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব দ্য আউটকাম অফ ফান্ডামেন্টাল রিসার্চ? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা মূলত ফান্ডামেন্টাল রিসার্চের আউটকামটাকে বেস্ট থেকে বেস্ট ম্যানারে ডিসক্রাইব করবে? বলো 40-এর কোনটা হতে পারে? দেখো আমি একটা কোশ্চেনকেই কত ঘুরিয়ে ফিরিয়ে এনেছি না, কারণটা আমি জানি যে এগুলোই তোমাদের পরীক্ষাতে দেয়, ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তখন আমরা ঠিকঠাকভাবে ধরতে পারি না পরীক্ষা হলে, আমরা তখন কিন্তু ওখানে ভুল করে দিয়ে চলে আসি। ওর জন্যই দেখবে বিভিন্ন কোশ্চেন কতভাবে আসতে পারে ফান্ডামেন্টাল থেকে। দেখো একটা পোর্শন থেকে প্রায় 40টা কোশ্চেন আমি কিন্তু তোমাদের এনেছি, ঠিক আছে? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি। ওকে, তো এইভাবে কিন্তু আজকে আমি এই পর্যন্তই রাখবো। তা নেক্সট ক্লাসে যতদূর সময় আমি রবিবার নেব, নেক্সট ক্লাসেও তোমরা চাইলে জয়েন করতে পারো, ঠিক আছে? তো এইভাবেই ক্লাস হবে, আমাদের অ্যাপের মাধ্যমে হবে। ক্লাসটি কেমন লাগলো এটা আগে বলো। তোমরা যতটুকু পড়লে এবং যতটুকু বোঝালাম, তারপর প্রেক্ষিতে যে ধরনের কোশ্চেন আনলাম, তোমরা রিলেট করতে পেরেছো তো? তোমরা ধরতে পেরেছো তো? কেমন লাগলো কোশ্চেনটি বলো? ওকে, বাহ, ঠিক আছে, সবাই বলছো যে ভালো লেগেছে। ওকে, সবাই বলছো যে ভালো লেগেছে তো, ঠিক আছে। এটা আচ্ছা, বেশ, তাহলে এর পরের থেকে আমি যে ভিডিওসগুলো দেবো ওগুলো সবাই দেখবে তো? দেখো এই সামনের কয়েকটা মাস আছে, তোমরা যদি আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি একদম ওইভাবে যদি তুমি ভালোভাবে যদি একটুখানি করার চেষ্টা করো, তোমরা যদি ওইভাবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করো, আমি কিন্তু এইটুকু এনশিওর করতে পারি যে তোমরাও অনেক কিছু বিষয়কে শিখতে পারবে, ঠিক আছে? তো অন্যান্য দেখো ইউটিউবে না এই ধরনের ক্লাসগুলো দেওয়াটা সম্ভব হয় না, কারণ বুঝতে পারো ইউটিউব হচ্ছে একটা পাবলিক প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো তাহলে আর আমাদের অ্যাপের গুরুত্ব আর ইউটিউবের মধ্যে কি পার্থক্য থাকলো, ঠিক আছে? তো সেই জায়গাতে ওর জন্যই আমি অ্যাপে করাই, যেগুলোতে একটু স্পেশাল দেওয়ার চেষ্টা করি সেগুলোকে আমি অ্যাপেই করাই, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই তোমরা অ্যাপের সাথে যুক্ত থেকো, অ্যাপের সাথে যুক্ত থাকলেই তবেই এগুলোকে সহজেই এই ক্লাসগুলোর সাথে এনগেজ হতে পারবে। আর ক্লাসটা যদি তোমাদের মনে হয় যে মূলত আচ্ছা, তো ক্লাসটা যতটা তোমরা পড়লে, যতটা তোমাদের মনে হয়েছে যে এই ক্লাসটা থেকে যতটা আমি পেয়েছি, এবার এটাকে বাড়িতে পড়া শুরু করো, কারণ ক্লাস করে দিয়েই শেষ করে দিলেই কিন্তু হবে না, ঠিক আছে? তো মানে ওটাকে পড়তে হবে, তো না পড়লে কিভাবে হবে? তো এটা একটু মাথায় রাখবে। আর হ্যাঁ, হয়তোবা তোমাদের 1 টাকা, ওই যে 1 টাকার যে সেশনটা আছে, তোমাদের যদি মনে হয়, আবারও বলছি, কাউকে অনেকেই তোমরা বলেছো যে স্যার 1 টাকা দিতে হচ্ছে, তো তোমাদের যদি মনে হয় কারোর যে স্যার 1 টাকাটা অনেকটা হয়ে যাচ্ছে আমার প্রতি, তাহলে আমাকে জানাবে, আমি তোমাকে ফোনপেতে 1 টাকা দিয়ে দেবো। আবারও বলছি, কারণ অনেকেই তোমরা আমাকে বলেছিলে যে স্যার 1 টাকা দিতে হচ্ছে স্যার ওখানে। তো এই জায়গাগুলো একটুখানি বুঝবে। দেখো অ্যাপের মধ্যে আবারও বারবার কেন বলছি, অনেকেরই না কনফিউশন হচ্ছে, যেমন অনেকে আমাকে বলছো যে স্যার আমি আপনার ফোন পেতে পাঠিয়ে দিচ্ছি নম্বরে 1 টাকা। আরে বাবা, আমি ফোন পেতে নেওয়ার তাহলে আমি কেন নিতাম 1 টাকার জন্য? কি মূলত কি আমি ফোন পেতে নেব? না, ওটার জন্য নয় তো, এটা জাস্ট কোর্স একটা থাকে, ওটাতে এনরোল করাতে গেলে মিনিমাম একটা ফিস রাখতে হয়, তো ওর জন্যই রাখা, আদার্স কোনো কিছু নয় যে 1 টাকা নিয়ে আমি অনেক কিছু করে ফেলবো, ওরকম কিছু নেই। এটা ফ্রি ক্লাস, ঠিক আছে? তো জাস্ট কোর্সের মধ্যে রাখতে হয়, তাই নাহলে আমরা প্ল্যাটফর্মই রাখতে পারবো না। ওকে, তো আমি তোমাদের এর পরের দিন অ্যাপ্লাই রিসার্চ করাবো। তো অ্যাপ্লাই রিসার্চটা সবাই দেখেছো তো? একটু আমাকে জানাও, অ্যাপ্লাইড রিসার্চটা সবাই তোমরা ওই ভিডিওটাতে দেখেছো তো? যে ভিডিওটা আমি দিয়েছি ওখানে অ্যাপ্লাইড রিসার্চটাও বুঝিয়েছি, তোমরা দেখেছো তো? কে কে দেখেছো একটু হাত তোলো তো। অবশ্যই অবশ্যই তোমরা এটার পিডিএফ তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। একটু জাস্ট আমাকে এইটুকু জানাও যে তোমরা যে ভিডিওটা আমি দিয়েছি সেই ভিডিওটা কি তোমরা দেখেছো? কারণ ওটা হচ্ছে বেস, হ্যাঁ, আর তারপরে আমি সেটাকে আরও ঘষা মাজা করে তোমাদের সামনে উপস্থাপন করছি, ওটা হচ্ছে বেস। ওই বেসটাকে যদি তোমরা না দেখো তাহলে কিন্তু হবে না। আর যদি পারো
যদি পারো, তোমাদের যদি সম্ভব হয়, একটু শেয়ার করে দেবে, তাহলে আমাদেরও একটু ইউটিউবের ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, অনেকেই আছো যারা একটু হলেও তো আমি দিতে পারছি তোমাদেরকে, তো গুরু দক্ষিণায় বলো, যেভাবেই বলো, তো একটু ওই ইউটিউবের যেটা মূলত রয়েছে, যে ক্লাসটা আমি দিয়েছি, ওইটাকে একটু শেয়ার করে দেবে, যেন অন্যরাও সেটাকে দেখতে পারে, এবং অবশ্যই সেক্ষেত্রে যেন আমাদেরও ইউটিউব চ্যানেলের একটু তুলনামূলকভাবে রিচটা যতটা আমরা বাড়াতে পারি। ঠিক আছে, কিভাবে পিডিএফ পাবো বলে দিন। পিডিএফ তো তোমরা পেয়ে যাবে, তোমরা জানোই, অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের মধ্যে যেখানে তুমি এনরোল হয়েছো যোদ্ধা ব্যাচ, ওই যোদ্ধা ব্যাচের মধ্যেই তোমরা দেখবে একটা সেকশন আছে ফ্রি ই মেটেরিয়াল বলে এক সেকশন আছে, ওটা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো ওটা কিন্তু প্রিন্টেবল নয়। অনেকেই তোমরা প্রশ্ন করেছো ওটা প্রিন্ট করা যাবে কিনা। না, ওটা প্রিন্ট করা যাবে না। তুমি মোবাইল থেকে ওটাকে দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, মোবাইলেই তোমার থাকবে, অ্যাপেই থাকবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি ওটাকে দেখে দেখে তুমি খাতায় তুলে নিতে পারো, কোনো প্রবলেম নেই। দেখে দেখে তুমি ওখান থেকে খাতায় তুলে নিলে, কারণ অ্যাপের মধ্যে ওই পারমিশনটা দেয় না ওখান থেকে প্রিন্ট করবার মতো বা সেটাকে বাইরে দেওয়ার মতো। কারণ বুঝতেই পারো, অ্যাপ যখন আমরা তৈরি করি সেটা একটা প্রোটেক্টেড আকারে তৈরি করা হয়। ঠিক আছে, তো সেই অনুসারে রয়েছে আর কি। তো আশা করি তোমাদের অসুবিধা হবে না, কারণ আমি তো ডিটেলসে বুঝিয়েই দিই, তো সেই জায়গাগুলো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে নেক্সট তাহলে আমরা আবার রবিবারে দেখছি, আমি রবিবারে কোন সময় করাই, 5টার দিকেই যতদূর সম্ভব করাবো। কিন্তু যদি সকালের দিকে করাই কারো কোনো অসুবিধা হবে কি? সকালের দিকে ধরে নাও 10টা 11টা, রবিবারের দিকে কারো কোনো অসুবিধা আছে যদি সকালের দিকে করাই, নাকি 5টার এই সময়টা ঠিকটা আছে? ওকে, ঠিক আছে, কারোরই কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে আমি দেখছি আমার সময় মতো, তাহলে আমি তোমাদেরকে বলে দেব। ওকে, বেশ, আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে 5টাও প্রবলেম নেই। আসলে 7টার দিকে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, ওই জন্য আমি সরিয়ে আনলাম। 5টাতে হলেও কোনো মানে তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, 10টায় প্রবলেম, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। আর ইউটিউবে অবশ্যই ভিডিওটা দেখে নেবে, ওখানে ইন্ডাকটিভ আর হচ্ছে ডিডাকটিভের জায়গাগুলোকে বুঝিয়েছি। এর পরের দিনে অ্যাপ্লাইডটাকে শেষ করে তারপর ইন্ডাকটিভ ডিডাকটিভ ওগুলোতে যাব। ঠিক আছে, ঠিক আছে, রাখছি। আচ্ছা, শম্পা বলছে 11টায় প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, সবাইকে গুড ইভিনিং, রাখছি। হ্যাঁ।